ভালোবাসার সীমানা পেরিয়ে। প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব সংখ্যা 89। কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। আলো আঁধারিতে আচ্ছন্ন কক্ষ জুড়ে শীতল নিষ্ঠুরতা বিরাজমান। যান্ত্রিক বিপ বিপ শব্দ প্রতিফলিত হচ্ছে ধাতব দেওয়ালের আনাচে কানাচে। ব্যথার যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে প্রণয়ের আদরের প্রিয়তা। এই সকল যান্ত্রিক নিষ্ঠুরতা সইতে অক্ষম তার কোমল দেহখানা অব্যক্ত গুমড়ে ওঠা যন্ত্রণায় বিষময় হয়ে উঠছে মন। নীরব হাহাকারে নীরব চোখের দুপাশ বেয়ে গল গল করে প্রবাহিত হচ্ছে তরল নদী। ডার্ক টর্চার রুমের বিশাল মনিটর লাইটে বাম লাইনে ভেসে উঠছে প্রিয়তার পালস রেট, হার্ট রেট, মস্তিষ্কের অ্যাক্টিভিটি, শরীরের সকল পুঙ্খানুপুঙ্খ বিবরণ, এমনকি শিরায় বয়ে চলা উষ্ণ শীতল গতিপথ। চোখের আড়াল হচ্ছে না। যন্ত্রণার তীব্রতায় অনুধাবন করায় থার্মোমিটারের ন্যায় লম্বা ডেসিবলের রেড ডটটা ক্রমেই লাফিয়ে উঠছে আর গলা কাটা মুরগির মতো ছটফট করছে প্রিয়তা। যতই ছটফট করুক হাত পা নাড়ানোর শক্তিটুকুও নেই যেন তার। এমন নিষ্ঠুরতার সাথে পরিচিত নয় প্রিয়তার কোমল শরীর। সে তো কেবল ভালোবাসায় কুড়োতেই শিখেছে। তার সম্মুখে পায়ের ওপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে আছে ডিকে বস, এক হাতে জ্বলন্ত সিগারেট আর অন্য হাতে স্লিপ কন্ট্রোল ডিভাইস। এই তৃপ্তি লাভের আশায় তিনি বেঁচেছিলেন এতকাল। তার বেঁচে থাকার প্রেরণা কেবল আজকের দিনটি। প্রতিশোধ স্পৃহা তাকে মরতে দেয়নি। চোখের সামনে নিজের ছেলের হত্যাকারী কিভাবে কষ্ট এবং যন্ত্রণা পেতে ছটফট করতে দেখে তুষারপাত হচ্ছে যেন তার জ্বলন্ত হৃদয়ে। প্রিয়তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। তার নরম কোমল হাত দুটো পঙ্গুতে নির্দয়ভাবে যান্ত্রিক হাত দ্বারা দুপাশে কবজি চেপে ধরে রাখা হয়েছে। এক চুলো ছাড় দেওয়া হচ্ছে না প্রিয়তাকে। প্রিয়তার নিষ্পাপ চোখ দুটো প্রবল আকুতি করছে। সে নেতিয়ে পড়া কণ্ঠ করুণভাবে ধীরে ধীরে বলার চেষ্টা করলো, প্লিজ আমাকে এভাবে মারবেন না, আমার স্বপ্নগুলি এভাবে শেষ করে দেবেন না। আমাকে একটিবার আমার প্রণয় ভাইয়ের কাছে যেতে দিন। শেষ একটিবারের মতো তাকে জড়িয়ে ধরার সুযোগ আমায় করে দিন। কিন্তু তার এই সকল কথাই যেন একটুও দয়া হলো না ডিকে বস ক্ষিপ্ত হয়ে প্রিয়তার ভেজা চোখের দিকে তাকিয়ে তাতে দাঁত পিষল। তোর স্বপ্ন? এই কথাটা বলতে লজ্জা করলো না? লক্ষ কোটি মানুষের জীবন ধ্বংস করে তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে নিজের স্বপ্ন গড়তে চাস? এ কেমন স্বপ্ন কুড়াতে চাস তুই? তীব্র অবজ্ঞার সহিত কথাগুলো ছুড়ে দিল ডিকে বস। প্রিয়তা তৎক্ষণাৎ প্রতিবাদ করার চেষ্টা করলো। না, আমি কারো ক্ষতি করিনি, আমি কখনো কারো খারাপ চাইনি, আমার জীবনে ধ্বংস করিনি কারো জীবন। আপনার ভুল হচ্ছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। বিশ্বাস করুন, আপনার ছেলেকে আমি মারতে চাইনি। ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট। আমি খুব ছোট ছিলাম তখন, হয়তো ভয় পেয়ে গিয়েছিলাম তাই। প্লিজ আমাকে মারবেন না। আমি মরে গেলে আমার প্রণয় ভাই বাঁচবে না। তার ছেলের ওপরে উপচে পড়লে যেন ডিকে বসের চোখ মুখ। কত মাসুম নিষ্পাপ তুমি। আর কখন বললাম তুমি মানুষের জীবন নষ্ট করেছো? তাহলে তুমি প্রতিদিন এমন একজন মানুষের সাথে সংসার করেছো, থাকছো, খাচ্ছো, ঘুমাচ্ছো। তুমি ভাবছো তুমি তাকে চিনে ফেলেছো, কিন্তু কতটা মূর্খ তুমি। যার সাথে 24 ঘন্টা থাকো তার সম্বন্ধে 0% ধারণা নেই তোমার। প্রিয়তা এতটুকুতে হতভম্ব হলো। সে বুঝতে পারলো না লোকটার কথা। এটাই যে বিগত 2 মাস ধরে যার সন্তানকে যত্ন করে নিচের গর্ভে লালন পালন করছো। সে যে কত মায়ের বুক খালি করে দিয়েছে, কত বাবার শেষ অবলম্বন তার সন্তানকে কেড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে, তার হিসাব নেই তোমার কাছে। ডিকে বসের প্রথম কথায় পিলে চমকে ওঠে প্রিয়তার, সহসা কাটা দিয়ে ওঠে। যে কথা পৃথিবীর কেউ জানে না সে কথা এই লোকটা জানলো কিভাবে? তবে তার ভাবনার সুতো বেশি দিন টেনে দিতে পারলো না প্রিয়তা। তার আগে মস্তিষ্ক আঘাত হানলো অন্যগুলো কথার। প্রিয়তা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে সামনে বসা ব্যক্তির দিকে। অতঃপর আচানক আহত বাঘিনী ন্যায় খেপেও গেল। এতক্ষণে অসহায় মুখে থাকা প্রিয়তা যেন তেজি হয়ে গর্জন করে উঠল, আপনার সাহস কি করে হয় আমার প্রণয় ভাইকে এমন বাক্য চয়ন করার? আমার পবিত্রতায় কলঙ্ক লেপে দেওয়ার
মানেটা কি? আপনি জানেন আপনি কার সম্পর্কে কথা বলছেন? আপনি আমার প্রণয় ভাইয়ের সম্পর্কে কথা বলছেন। তার অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? আমার প্রণয় ভাইয়ের মতো মানুষ কোনো অন্যায় কাজ করতেই পারে না। প্রিয়তার মিথ্যা গৌরব আর অহংকার দেখে হেসে উঠল আবারও ডিকে বস। প্রিয়তার কথা সমাপ্ত করার পূর্বে গা দুলিয়ে ঝংকার তুলে হেসে উঠলেন তিনি। ভীষণ কৌতূহলীপূর্ণ কথায় বললেন। তার উচ্চ শব্দে হাসির শব্দ সাউন্ডপ্রুফ দেওয়ালগুলোতে যেন বাড়ি খেলো বীভৎসভাবে। ডিকে বস আচমকায় হাসি থামিয়ে কিঞ্চিৎ ঝুঁকে এলেন প্রিয়তার নিকট। পূর্বের হাসির রেশ টেনে বললেন, তোমার প্রণয় ভাইয়ের সম্বন্ধে বলা শুরু করলে সময় ফুরিয়ে যাবে মেয়ে, কিন্তু বলা শেষ হবে না। এতটা গুণী তোমার প্রণয় ভাই। তবে তোমার অন্ধবিশ্বাস দেখে ইমপ্রেস হচ্ছে। ডিকে বস থামলেন। মনে মনে ভীষণ উৎফুল্ল হলেন তিনি। আচ্ছা, তোমার প্রণয় ভাইয়ের কথা কিছুক্ষণের জন্য না হয় দূরে সরিয়ে রাখি। আসি তোমার পরিবারের কথায়। যে পরিবারে তুমি নিজের মনে করো। তোমার দেবতুল্য বাবা, চাচা, ভাই বোন, এদের সম্পর্কে কতটুকু জানো তুমি? ডিকে বসের ইঙ্গিতে বুঝে খানিকটা চুপ মেরে গেল প্রিয়তা। কিছুক্ষণের জন্য বিমর্ষ চিন্তায় তলিয়ে গেল সে বেশ ভালো করে জানে ডিকে বস ভুল কিছু বলছে না। সীতার পরিবারের নিকৃষ্টতা সম্পর্কে মোটামুটি সে জানে। তাই সবটা সম্পর্কে বিস্তার ধারণা না থাকলেও এ ব্যাপারে তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে। সে কিছুটা জানে, তাই শিকদারদের কথা বিশ্বাসযোগ্য। এদের সাথে তার প্রণয় ভাইকে গুলিয়ে ফেলা বা এদের সাথে তুলনা টানলে তা সহ্য করতে পারবে না প্রিয়তা। শিকলবাধা অবস্থায় তেড়ে যেতে চাইল প্রিয়তা। তীক্ষ্ণ চোয়াল যুক্ত মুখভয় কঠিন করে নিল। হুঙ্কার তুলে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার পরিবার খারাপ। আপনি তাদের সম্পর্কে যা ইচ্ছা বলতে পারেন, যা ইচ্ছা করতেও পারেন, আমি সব মেনে নিব। কিন্তু প্রণয় ভাই সম্পর্কে উল্টাপাল্টা একদম মানব না বলে দিলাম। আমার জান এমন নয়। ব্যঙ্গাত্মক করে হাসলো ডিকে বস। দায়সারা ভাবে পুনরায় চেহারা গা এলিয়ে দিয়ে বলল, ছোটখাটো বিষধর কীটগুলো নজরে এলো, কিন্তু চোখের সামনে প্রবল মস্ত বিষের নীল সাগরটা নজর এলো না। মূর্খ মেয়ে মানুষ, কি সহ্য করব? হ্যাঁ, কি সহ্য করব? আপনি কি এমন জানেন আর কি আমি জানি না? কিসের কথা বলছেন আপনি? কি চোখে পড়েনি আমার? তুমি যেটা জানো না সেটা। আবরার শিকদার প্রণয় ইজ দ্য বিগেস্ট ক্রিমিনাল ইন দ্য ওয়ার্ল্ড। হি ইজ আ টেররিস্ট, এ কিলার, এ হ্যাকার, এ স্মাগলার, এ ড্রাগ ডিলার, and a arms dealer, or an organ trafficker, a human trafficker, a woman trafficker, a child trafficker. He is a physiopath and he is a monster, and at least he is a human hunter. আর এখন তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই জায়গা আমার নাম। আমি এই জায়গার খদ্দের মাত্র। এই জায়গার মালিক কে জানো? তোমার স্বামী আবরার শিকদার প্রণয়। এই বিশাল সাম্রাজ্যের মালিক সে। হি ইজ দ্য কিং অফ দ্য ডেভিল এসপায়ার। চুপ, একদম চুপ করেন আপনি। মিথ্যা মিথ্যা মিথ্যা, সব মিথ্যা। এসব কখনো সত্য হতে পারে না। আমার প্রণয় ভাই সম্পর্কে একদম বাজে কথা বলবেন না। আপনাকে শেষ করে দেবো আমি। আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার দুর্বলতায় আঁচড় কাটার চেষ্টা করবেন না। প্রিয়তার লালচে চোখের হিংস্রতা ভয়ানক দেখাচ্ছে। ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলছে তার সমগ্র সত্তা। সে ফের চিৎকার দিয়ে বলে প্রমাণ চাই। আমার প্রণয় ভাই খারাপ নয়। আমি তাকে চিনি, আমি তাকে খুব ভালো করেই চিনি। সে এগুলো কখনোই করতে পারে না। ডিকে বস সরল জবাব প্রতিশোধ নেওয়ার জন্য। তবে এক বর্ণ মিথ্যা বলছি না আমি। তুমি জানো তোমার স্বামী কিন্তু ছোট ছোট বাচ্চাদের কচি কচি শৈলগুলো কেটে আলাদা করে তার নরম দেহাংশ বের করে তা থেকে দুর্লভ ড্রাগ আর মেডিসিন তৈরি করে। না, আমার প্রণয় ভাই বাচ্চাদের সাথে এমন করতে পারে না। তোমার প্রণয় ভাই করেছে। একদিন দুদিন থেকে নয়, বহু বছর ধরে করে আসছে। তার হাত দুটো হাজারো শিশুর রক্তে রাঙানো। তোমার প্রণয় ভাই তোমাদের জন্য আশীর্বাদ হলেও বাহিরের দুনিয়ার জন্য ত্রাস। তোমার প্রণয় ভাই যে হাতে তোমাকে স্পর্শ করে, ওই হাতেই সে ওই অন্ধকার সাম্রাজ্যে শাসন করে। তোমার প্রণয় ভাই একাই পৃথিবীর 40% ব্ল্যাক মানি কভার করে। শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে প্রিয়তার। অতিরিক্ত নড়াচড়া করার দরুন বেশি ব্যথা পাচ্ছে সে। হল হল করে অঙ্গের জ্বালা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে। প্রিয়তার মনে হচ্ছে
তার কানে কেউ গরম লাভা ঢেলে দিয়েছে। তার কাতর নীরব চোখ দুটো পানি থলথল করছে। কিন্তু তার প্রণয় ভাই এমন নয়, এর থেকে বড় সত্যি কিছু হতে পারে না। তাই অযথা লোকটার এসব পাগলামে প্রলাপ শুনবে না সে। ডিকে বস বুঝতে পেরে বাঁকে সে প্রিয়তার পানে তাকিয়ে আর একটা শব্দের অপচয় করল না। উঠে দাঁড়াতেই বসা থেকে মেয়েটা নিজের দুর্লভ দেখালেও তার চোখে রক্তিম চাহনি তীর্জনী স্পষ্ট হলো যেন। ভয় হচ্ছে, প্রিয়তার কণ্ঠ শুকিয়ে আসছে ক্রমাগত। এদের দিয়ে কোনো বিশ্বাস নেই। প্রিয়তা প্রাণপণে চাচ্ছে নিজের পেটটা আড়াল করতে, কিন্তু দুহাত লোহায় বেষ্টনীতে আবদ্ধ করে মৃত্তিকার সঙ্গে লেগে আছে। তার ছোট্ট সোনাটাকে এই পশুর দৃষ্টি থেকে আড়াল করতে ব্যর্থ হচ্ছে প্রিয়তা। তার খুব করে মন পড়ছে প্রণয় ভাইয়ের একটি কথা, আমি ছাড়া, আমার এই উষ্ণ বুকের আলিঙ্গন ছাড়া পৃথিবীর কোথাও এতটা সুরক্ষা থাকবে না, এত সুখে নিদ্রা তোর আসবে না। প্রণয়ের কথা মনে পড়তে ডুকরে কেঁদে দিল প্রিয়তা। তার অবুঝ মন খুব করে চাইলেও তার প্রণয় ভাই আসুক, নিয়ে যাক তাকে এই জাহান্নাম থেকে। প্রিয়তার ঠোঁট কাঁপে, জিভ উঠে, চোখে ভারী পলকগুলো ভিজে ওঠে। পলক ঝাপটায় গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা পানি। সে অসহায় দৃষ্টিতে পেটের দিকে তাকায়। কন্দন নতে খুব ধীরে বলে, আমার বাচ্চা, তুমি দেখছো মাম্মা কত অসহায়। আমাদের জন্য তোমার পাপা ছাড়া স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো আর কোনো জায়গা নেই সোনা। তোমার পাপা তো জানে না তুমি আসছো। কতটা অভাগা আমি, তোমার পাপাকে জানাতেও পারলাম না তোমার কথা। এখন একা একা আম্মা তোমাকে সেভ করতে পারবো? আমার বাচ্চা, তুমি কি জানো মায়ের জান, মা তোমাকে খুব খুব ভালোবাসে। প্রিয়তা নিজের এই অসহায়ত্ব দেখে চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁদে উঠল আবারও। ভাবনার মধ্যে হঠাৎ করে বিকট জোরে শব্দ, চিৎকার শুনে ধরফরিয়ে চোখ মেলে তাকায় প্রিয়তার। সাথে সাথে নীল চক্ষুর কুচকুচে কালো মনি স্কিনে দৃশ্য কালো থেকে ছুটে এসে এক প্রতিফলন। পলক ঝটকে পূর্বে পৃথিবী স্তব্ধ হয়ে গেল প্রিয়তা। শরীরের সাথে স্নায়ু অসর হয়ে গেল, শরীরের সকল বল হারিয়ে ফেললো প্রিয়তা। চোখের পলক ফেলতে ভুলে গেল, হাড়ের জোড়ায় জোড়ায় ছেয়ে গেল এক অসহ্য তীব্র ব্যথা। দৃষ্টি প্রতিসরিত হলো প্রিয়তা। চোখ আটকে রইল সামনে বিধ্বস্ত এলইডি স্ক্রিনে, যেখানে একটি বিধ্বস্ত সংস্কৃতির ভিডিও ফুটেজ। প্রিয়তা অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে গেল ভীষণময়। সে চেয়ে আছে সেখানে তার চিরচেনা মানুষটি কীভাবে চোখের সামনে অচেনা পিশাচের পরিবর্তন হয়েছে। তার চিরচেনা চোখে রং পরিবর্তন করছে সেই দৃশ্য দেখে। যে চোখে ধূসর সাদা কালো পৃথিবী রঙিন দেখত প্রিয়তা, সেই চোখে রক্তহীন রংহীন। প্রিয়তা চোখের সামনে ভেসে ওঠে প্রত্যেকটা দৃশ্যই যেন তার হৃদয়কে ক্ষতবিক্ষত তীর আঘাত করছে। সে কণ্ঠ তার কাছে কখনো উচ্চস্বরে কথা বলেনি, সে কণ্ঠ হুঙ্কার ছুড়ছে। তবু এত কিছুর পরেও চোখের সামনে দেখা চিত্রগুলো মস্তিষ্ক হৃদয় বিশ্বাস করতে পারছে না, অস্বীকৃতি জানাচ্ছে তারা। এই সত্যিটা মেনে নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো প্রিয়তার কাছে। কয়েক মিলিসেকেন্ডের মধ্যে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে কেঁদে ওঠে প্রিয়তা। তীব্র অনুনয় করে, প্লিজ প্লিজ বন্ধ করুন, আমি সহ্য করতে পারছি না। না না, সব মিথ্যে, আমার প্রণয় ভাই এমন হতেই পারে না। তুমুল কান্না ভেঙে পড়েছে প্রিয়তা। নিজের শরীর এখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে শুরু করেছে তার, কিন্তু কিছু মুহূর্তে তার জ্ঞান হারাতে পারবে না প্রিয়তা। সত্য তার মস্তিষ্ক দোলাচাপে স্পৃষ্ট হতে থাকে তার আসক্ত মন। সে কিছুতেই সব মানতে পারে না। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে। শরীরের যন্ত্রণা থেকে মনের যন্ত্রণা বুঝি তার কয়েক গুণ বেশি হয়ে গেছে। নীল চোখে নীল সমুদ্রের জোয়ার নামে। প্রিয়তার অবস্থা দেখে ডিকে বসের কলিজা বরফ হয়ে পড়ে। এত শান্তি! তিনি আবারও সামনে এসে বসেন, উষ্ঠকোণে বক্র হাসি ঝুলিয়ে শীতল কণ্ঠে নতুন তথ্য বলেন। উফস, বলতে ভুলে গেছি, বিশ্বের কুখ্যাত অপরাধী টেররিস্ট এএসআর আর কেউ না, তোমার প্রণয় ভাই। প্রমাণ চাই? যদি বিশ্বাস না করো প্রমাণ দেই। প্রিয়তা জবাব দেবে না, সে তো কথা বলার অবস্থাতে নেই। তবে ডিকে বস প্রত্যুত্তরের আশায় বসেও রইলেন না। ডিকে বস চোখের ইশারায় কাটতে টেনে হিঁচড়ে নিয়ে আসে সেই মেয়েটাকে। মেয়েটা প্রিয়তার এই অবস্থা দেখে অবাক হয়, তার মায়াও লাগে, কিন্তু বুঝতে পারে না এখানে কি হচ্ছে। ডিকে বসের চেয়ারে গা এলিয়ে দেয়, চোখের ইশারা স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, এঁকেছে না? মেয়েটা ইশারা অনুসরণ করে পেছনে তাকায়। স্ক্রিনের দিকে চোখ পড়তেই পিলে চমকে ওঠে মেয়েটার।
কুঁচকে যায় ভুরো। আতঙ্কিত ভাবে তাকায় সে। তার গলা বেয়ে দরদর করে ঝর্ণার মতো ঘাম ঝরছে। ডিকে ধমকে ওঠে, বলে, বলো চেন্নাই লোকটাকে। না বললে জানো তো তোমার সাথে কি হবে। মেয়েটা ঝড়ের বেগে মুখ খুলে মিগি রুগীর মতো কাঁপতে কাঁপতে বলে, ASR। না, তৎক্ষণাৎ চিৎকার দিয়ে ওঠে প্রিয়তা। মেয়েটা চমকায়, কিছু বুঝতে পারে না। ডিকে বস হাসছেন, গার্ডদের ইশারা করতে নিয়ে চলে যায় মেয়েটাকে। প্রিয়তা নিজেকে মানসিক রোগী মনে হচ্ছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। যখন বিশ্বাসের পাহাড় গুড়িয়ে যেতে চায়, সেখানে ভালোবাসার পাহাড় বিশ্বাসকে রুখে দাঁড়ায়। মন মানতে চায় না, রাজি হয় না ওই মানুষটা এমন। কিভাবে বিশ্বাস করবে প্রিয়তা ওই মানুষটাকে যে সে খুব করে ভালোবাসে? ওই মানুষটাকে অবিশ্বাস করাচ্ছে মৃত্যু স্নেহ। তাহলে এখন বিশ্বাসটা করবে কিভাবে? প্রিয়তার বিভস্ত অবস্থা দেখে চরম তৃপ্তিতে হাসিতে ঢেকুর তুলে যেন ডিকে বস। তিনি তো এটাই চেয়েছিলেন। এক সময় অতিষ্ঠ হয়ে এরা নিজেরাই তার মৃত্যু ভিক্ষা চাক। সে নিজে মারবে না এদের, তার ছেলের প্রতিশোধ নিবে, কিন্তু নিজে কোনো কিছু করবে না। এখন এদেরকে আরাম করে মারবে, তার আগে মরবে না ডিকে বস নিজে। প্রিয়তা দোলাচাল দেখে আবারও চোখের ইশারা করলো ডিকে বস। প্রিয়তা শেষ আশা ঘুরিয়ে দিতে আবারও স্ক্রিনে জ্বলে উঠল চেনা দুটো কণ্ঠ। কানে যেতেই ঝট করে দৃষ্টি তুলে তাকালো প্রিয়তা, যেখানে স্পষ্ট প্রণয় আর প্রহেলিকাকে দেখা যাচ্ছে, তাদের কথা শোনা যাচ্ছে। প্রিয়তা চট করে মনে পড়ে গেল প্রহেলিকা সে কথাগুলো। নিঃশ্বাসটুকু যেন তার কণ্ঠনালী রোধ হলো। এত কিছু জানার পর প্রিয়তা মনটা ঘৃণায় বিষে যাওয়া উচিত ছিল, কিন্তু কি আশ্চর্য, তার মনে ঘৃণা আসছে না, রাগে ক্ষোভে সব ক্ষুব্ধ করে কেঁদে উঠল প্রিয়তা, নড়ে চড়ে উঠল। ভারত চোখে তাকালো ডিকের দিকে। সে হতহত, পুরো শরীর সবকিছু ফিল করতে পারছে না। সে আতঙ্কিত হয়ে পড়ল। বড় বড় চোখ করে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে শুধালো, আমি আমি পা নাড়াতে পারছি না কেন? সিম্পল, হাঁটুতে লোকাল অ্যানেস্থেসিয়া পুশ করা হয়েছে। কেন? অস্বাভাবিকভাবে বুক টিপ টিপ করে ওঠে প্রিয়তার। প্রশ্ন শুনে পৈচাসিক হাসলো ডিকে বস। তার এই নরকীয় হাসির মানে বুঝতে পারে না প্রিয়তা, কিন্তু তার কলিজা দুমড়ে মুচড়ে যায় অজানা আশঙ্কায়। প্রিয়তা আতঙ্কিত হয়ে পড়তে দেখে ডিকে বস প্রিয়তাকে একদম মুখের কাছে চলে আসলো। হিমশীতল কণ্ঠে শুধালো, ভয় করছে? শির দ্বারা বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল প্রিয়তার। গলা শুকিয়ে এলো প্রচণ্ড তৃষ্ণায়। সে কাপা কণ্ঠে জানতে চাইল, কি চান আপনি? আবরাশিকদার প্রণয় আমার সাম্রাজ্যের বিপরীতে যে সাম্রাজ্য শুরু করেছে, সেই সাম্রাজ্যে আর কোনো উত্তরাধিকার দেখতে চায় না। মানে? প্রিয়তার গলা কাঁপে। ডিকে বস পৈচাসিক হাসি হেসে প্রিয়তার তলপেটে দৃষ্টি নিবদ্ধ করে। আবরাশিকদার প্রণয়ে যে বীজ পুঁতেছে, সেই অঙ্কুরিত হওয়ার আগেই শিরদাঁড়া সহ উপড়ে ফেলতে চায়। প্রিয়তার রক্ত চোখে যেন জমে গেল। ডিকে বস ফের বলল, তোমার গর্ভে 2 মাসের ভ্রূণটা খুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে চাই। তোমাদের না রাজরক্ত বংশের অনেক অহংকার গৌরব, সেই রক্ত পায়ের তলে পিষে ফেলতে চাই, ধুলোতে মিশে দিতে চাই আমার পালতু বাঘের বাচ্চাকে। আমার বিপরীতে গর্জন করার শিক্ষা আমি দিতে চাই। নিজের রক্তে যখন পলিথিনে মুড়িয়ে নোংরা ডেনে ছুঁড়ে ফেলবে, তখন বুঝবে এই ডিকে বসের সঙ্গে পাঙ্গা নিলে আসলে কি হয়। ডিকে বসে নিষ্ঠুরতার বর্ণনা শুনে স্তব্ধ হয়ে গেল প্রিয়তা। শিউরে উঠল তার সমস্ত শরীর। কি বলছে বুঝতে আর্তনাদ করে উঠল সে। বাচ্চাদের মতো বিলাপ করতে লাগলো, না না না, দয়া করে এমন করবেন না, দয়া করে আমার বাচ্চাকে আঘাত করবেন না, আমার নিষ্পাপ বাচ্চাটা কোনো ক্ষতি করবেন না। ও তো এই দুনিয়ায় আসেনি, ওর মস্তিষ্ক বিকাশও এখনো ঠিকমতো হয়নি। ও কার ক্ষতি করেছে বলুন? অবুঝ বাচ্চার শত্রু হতে যাবে না, ওকে এভাবে করবেন না। আমার বাচ্চাটাকে ছেড়ে দিন, আমি ওকে ছাড়া বাঁচবো না। সেটাই তো চাই। প্রিয়তা কাঁদতে কাঁদতে ডিকে বসের পা জড়িয়ে ধরতে চায়, কিন্তু হাত আটকানোর দরুন পারে না। সে ছটফট করতে থাকে, দেখুন দেখুন, আমি আপনার অপরাধী, আপনার ছেলেকে হত্যা করেছি আমি, আপনি আমায় মেরে ফেলুন, আমি
বাঁচতে চাই না, কিন্তু আমার বাচ্চাকে মারবেন না। সে তো কোনো পাপ করেনি। যা করেছি আমি আর প্রণয় ভাই, ও তো নির্দোষ। ওকে ছেড়ে দিন, আমাদের বাচ্চাটাকে এভাবে মারবেন না। ডিকে বস তাচ্ছিল হাসলো, বিদ্রুপ করে বললেন, কার সন্তানকে বাঁচাতে চাচ্ছ তুমি? যার জন্য হাজার মায়ের কোল শূন্য হয়েছে, যার কালো হাতে তুমি রক্তে আরেক হাতের পশু থেকেও অধম, একটা বিষ বৃক্ষ থেকে আরেকটা বিষ বৃক্ষের চারাকে দুনিয়ায় আনতে চাচ্ছ। তোমার পেটে ওটা আবরার শিকদার প্রণয়ের সন্তান, ওকে আমি ছাড়বো না। নিজের স্বামীর সন্তান সম্পর্কে এমন কটু বাক্য শুনে ক্ষিপ্ত হলো প্রিয়তা, ব্যগ্র কণ্ঠে বলল, আমার স্বামী সন্তান নিয়ে একটাও বাজে কথা বলবেন না। যদি বলি তবে কি করবে তুমি? কিছু করার অবস্থা আছে তোমার? থমকে গেল প্রিয়তা। নিজের শোচনীয় অবস্থা দেখে ভয় ছিটে গেল। মন আরও শরীরের ব্যথায় সে যেন বিষিয়ে উঠতে লাগলো। তার কণ্ঠ খানিকটা নরম হলো, কণ্ঠে অজস্র কাতরতা মিশিয়ে মিনতি করলো, আমাকে মেরে ফেলুন, কিন্তু ওকে বাঁচিয়ে দিন। ও তো নিষ্পাপ, এইটুকু দয়া করুন ওর জন্য। আমরা না থাকি, ও আমাদের ভালোবাসার উত্তরাধিকারী হয়ে থাকুক। ওকে কিছু করবেন না, ওইটাই তো আসল অপরাধ। ওর কণ্ঠের ধমনীতে প্রতিবাহিত হচ্ছে আবরার শিকদার প্রণয়ের রক্ত, সে বিশ্বাসঘাতকের রক্ত, যে 9 বছর আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমার 2 সন্তানকে শেষ করে দিয়েছে। ওর শরীরে আবরার শিকদার প্রণয়ের ডিএনএ আছে। ওকে কিছুতেই বাঁচতে দিব না, ওর বাচ্চার অধিকার নেই। গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো প্রিয়তা। সে কিছুতেই এই সন্তানকে মারতে দিবে না। সে সন্তানকে সে পৃথিবীর আলো দেখাবে। ক্রমাগত অনুনয় বিনয় করতে থাকলো প্রিয়তা। প্রিয়তার কলিজা বুঝি ছিঁড়ে যাচ্ছে। একজন মা চোখের সামনে গর্ভের সন্তানকে চিরতরে হারাতে দেখছে। প্রিয়তার অসহায়তা হয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ওঠে, কিন্তু তার অনুনয়ও যেন একটু টলল না ডিকে বস। প্রিয়তা অনুভব করলো তার হাতের বাঁধন আরও দৃঢ় থেকে দৃঢ় হচ্ছে। টর্চার রুমে সেই নিষ্ঠুর নিগড়তা ভেঙে বিকট এক মেশিনের শব্দ। প্রিয়তা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে দেখলো সে স্টিলের হাতলগুলো যেন জ্যামিতি আকৃতির নকশা মেপে এগিয়ে আসছে তার দিকে। প্রিয়তার বুকের ভেতর ধক করে ওঠে, অসহায় ব্যথায় হাহাকার করে ওঠে ভেতরটা। চেয়ার নিয়ে অন্যদিকে ঘুরে গেল ডিকে বস। চোখে লেগে তার সন্তুষ্টির হাসি। আর মাত্র কয়েকটা মুহূর্ত, তারপর আবার অট্টহাসিতে ফেটে পড়ে ডিকে বস। তার হাসির বিকট শব্দ ধাতব দেওয়ালের ঘড়ি বাড়ি খেয়ে প্রিয়তার কর্ণে এসে পৌঁছায়। প্রিয়তা ভয়ে কাঁপছে সর্বাঙ্গ। সে সর্বোচ্চ শক্তি দিয়ে পা সংকুচিত করতে চায়, কিন্তু তার পায়ের ওপর নিচের বল নেই। কোনো কাজ হচ্ছে না যেন। তৎক্ষণাৎ একটা স্পিকুলার যন্ত্রে সক্রিয়ভাবে প্রিয়তার যৌনিপথে গভীরভাবে প্রবেশ করে। প্রিয়তা অনুভব করে এই ক্ষিপ্ত প্রসারণ, যা প্রিয়তার যৌনিপথে নরম মাংস ভেদ করে মেলে ধরতে চায়। যন্ত্রণায় ছটফট করে কেঁদে ওঠে প্রিয়তা, যার কান্নার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, ভারী করে তুলছে পরিবেশ। প্রিয়তার শরীরের পীড়ার থেকে মনের পীড়া যেন অনুভব বহু গুণ ফুপিয়ে বলার চেষ্টা করে, মাকে কোনোদিন ও ক্ষমা করো না জান বাচ্চা, মা খুব দুর্বল, তোমাকে রক্ষা করতে পারেনি। প্রিয়তার অসহায় দুই নেত্রে ভারী বর্ষণ নামে। হঠাৎ অনুভব করে নরম কিছু, নিচের দিকে তাকাতেই রক্তহীন হয়ে যায় প্রিয়তা। একটা স্বচ্ছ নমনীয় প্লাস্টিক নালি, যেটা প্রিয়তার জরায়ুর মুখ থেকে গভীরে তরতর করে সেধিয়ে দেওয়া হচ্ছে। ব্যথায় চিৎকার দিয়ে ওঠে প্রিয়তা, তার চিৎকার কাঁপিয়ে দিল ধাতব দেওয়ালগুলো। ক্যানোলা জরায়ুর ভেতরে ভেদ করে মুহূর্তে প্রিয়তার গর্ভাশয়ে পৌঁছে গেল, যেখানে 8 সপ্তাহের রক্ত মাংসর সেই ছোট প্রাণটা এখনো কেবল একটি ছোট্ট প্রাণের স্পন্দন হয়ে মায়ের উষ্ণতা মমতায় একটু একটু করে বিকশিত হচ্ছে। সেই যেন অথচ পারছে না প্রিয়তা তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে। প্রিয়তা মৃত্যু কামনা করতে শুরু করলো নিজের মেশিনের কন্ট্রোল মেশিনে। ডিকে বস লাস্ট ইনস্ট্রাকশন দিতেই কিছুটা দূর থেকে ভেসে এলো সশব্দে গর্জে ওঠা সেই গর্জন প্রতিটা ধাতব দেওয়ালে ঝংকার তুলে উঠল। স্টপ, সেট দ্যাট স্টপ। প্রিয়তা নিভু নিভু ঝাপসা চোখে তাকাতেই সেই দিকে শব্দের উৎসে চিৎকারটা পুরুষালী অবয়কের দৃষ্টিগোচর হতেই ঝড় ওঠে প্রিয়তার সমগ্র গায়ে জুড়ে। ফ্যালফ্যাল ঠোঁটের কোণে ফুটে ওঠে ম্লান হাসি।
প্রিয়তার সুদীর্ঘ নেত্রে কৃষ্ণায়ন পল্লব ঝাপটাতেই সজরেখার প্রশস্ত বুকের সাথে মাথা বাড়ি খায় প্রিয়তা। প্রচণ্ড এক ঝাঁকুনির তীব্রতায় দুলে ওঠে ভঙ্গুর দেহখানা। আবারও মাথায় সেই বিপদ আশ্রয়স্থল অনুভব করতেই চোখ বুজে ফেলে প্রিয়তা। এতক্ষণ লড়তে থাকা যুদ্ধে মরতে হার মেনে নেয় রমণী। তৎক্ষণাৎ শুনতে পায় করুণ এক এলোমেলো বিধ্বস্ত কণ্ঠ, জান আমার রক্ত যাবা। কণ্ঠস্বরটা মস্তিষ্ক ভেদ করে সারা শরীরের কোষে কোষে পৌঁছে গেল প্রিয়তার। এই কণ্ঠধ্বনি মনে হলো পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত। কিন্তু লোহার শিকল তাকে তার প্রশস্ত পুরুষের থেকে দূরে রেখেছে। তার তো ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে পুরুষালী বুকটায় নিজেকে লুকিয়ে ফেলতে। তার একদম মিশে যেতে ইচ্ছে করছে মানুষটির সাথে। প্রিয়তার চোখের সামনে এই মুহূর্তে কোনো অপরাধী নেই, আছে শুধু তার বট বৃক্ষ, তার আশ্রয়স্থল, যার ছায়া তলে সে একটু একটু করে বেড়ে উঠেছে। তার মাথায় নেই এই লোকটা কে, কি করেছে। প্রিয়তা টেনে টুনে বুকের ভেতরে একদম কলিজের সাথে মিশে নিতে চাচ্ছে প্রণয়। ভয় তার হাত পা কাঁপছে অনবরত। বুকের ভেতরটা কেমন হারিয়ে ফেলার অনুভূতি অসর করে দিচ্ছে। প্রশস্ত দুই বাহুর সন্ধিস্থলে ছোট দেহখানা এমনভাবে চেপে রেখেছে যেন পিষে মেরে ফেলতে চাচ্ছে। পিছলে ছেড়ে দিলেই হারিয়ে যাবে। বুকের ভেতর কিছুটা শান্তি পাচ্ছে প্রণয়। প্রাণে এক ফোঁটা স্বস্তি মিলল। এক হাত প্রিয়তার মাথার পেছনে রেখে অন্য হাতে আঁকড়ে ধরেছে তার পিঠ। জান তাকা আমার দিকে, দেখ আমি এসে গেছি আমার লক্ষ্মীটি, আর ভয় নেই, আমি চলে এসেছি না। প্রণয়ের উন্মাদনার রেশটুকু স্বভাবত প্রিয়তার কান অব্দি পৌঁছায় না। তার আগে অসহ্য যন্ত্রণায় নীল চেতনা হারায় রমণী। ব্যাপারটা বুঝতে যতক্ষণ সময় লাগে ততক্ষণে প্রণয়ের অতঃপর জান সবটুকু দিয়ে এত জোরে চিৎকার করে ওঠে প্রণয়। তার পুরুষালী কণ্ঠে ধ্বনি ধাতব দেওয়ালগুলোতে যেন ধাক্কা খেয়ে কেঁপে ওঠে চারপাশটা। প্রিয়তা অসর দেহখানা বুকের সাথে চেপে ঘাড় ঘুরিয়ে তাকায় প্রণয়। বাজ পাখি নে তীক্ষ্ণ সুচালো চোখের চাহনি হিংস্র তরালে নেয় ধারালো হয় সেই চোখে চোখ পড়তে শিউরে ওঠে প্রিয়তা। বাদামি চোখের অংশটুকু রক্তে আভায় ছেয়ে যেতে লাগে। এবারই সব শেষ। ডিকে বস নিজেকে সামলে উঠতে পারে না। তার আগে অতর্কিত ভাবে আছড়ে পড়া তিনটি আঘাতে দুপা পিছিয়ে যায়। হাত থেকে কন্ট্রোল ব্যালেন্সটা পড়ে যায় অটোমেটিক্যালি। দ্রুত সেটি কুড়িয়ে ক্যান্সেল লিখে ইনস্ট্রাকশন দেয় শুদ্ধ। সেই একই রক্তলাল চোখে তাকায় ডিকে বসের দিকে। চোখের ব্যথায় চোখ মুখ কুঁচকে যায়। নাক চেপে ধরে রেখেছে ডিকের। ওনার নাক মুখ দিয়ে গলগলিয়ে রক্ত বেরোচ্ছে। শরীরে রক্ত ফুটে টকবক করছে শুদ্ধের। আগের অবস্থা যেমন তেমন, কিন্তু প্রিয়তাকে দেখার পর থেকে যেন আর কন্ট্রোল নেই শুদ্ধের। সে শার্টের হাতা গুটিয়ে হামলে পড়ে ডিকে বসের ওপর। আবারও আতর্কিত হয়ে হামলা করে, কিন্তু মৃত্যু ভয়ে চটফটিয়ে দেখায় ডিকের চোখে মুখে। ঠোঁট ফুটে আসে এক অদ্ভুত শয়তানি হাসি। এ যেন শুদ্ধের আগে আগুনে কেরোসিনের মতোই কাজ করছে। ইনস্ট্রাকশন পাওয়া মাত্রই প্রিয়তার জরায়ুর অবস্থান করা ক্যানোলা ভ্রূণ অপসারণ না করে বেরিয়ে আসে। স্পিকুলার যন্ত্রটা যৌনমুখ ছেড়ে দেয় ধীরে ধীরে। মায়ের জরায়ুর দেওয়ালে লেগে থাকা ছোট্ট প্রাণটা জীবনে আসন্ন ঝড় সন্ধ্যায় কিছু টের পায় না। প্রণয় স্বস্তিতে বুকটা শান্ত হয়। কিছুতেই মেশিনগুলো চলে যেতে দেখে ওই নিষ্ঠুর যন্ত্রগুলোর দিকে তাকাতেই বুকটা মুচড়ে ওঠে তার। না জানি কতটা সহ্য করেছে তার ছোট প্রাণটা। ভাবতে কেঁদে ওঠে প্রণয়ের অন্তর। পুরুষালী রক্তিম চোখ দুটো বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা নোনা জল। নরম শরীরটা আরো শক্ত করে বুকের খাঁচায় জড়িয়ে নেয় প্রণয়। তার মানে এতদিন সে যা সন্দেহ করেছিল তাই সঠিক। এই গাধা মেয়েটা এতদিন তার থেকে লুকিয়ে লুকিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। প্রণয় খুশি হবে নাকি রাগ করবে বুঝতে পারে না। তার অনুভূতিগুলো কেমন ভোতা হয়ে গেছে। মন গহীনে অদম্য ইচ্ছেগুলো দৃঢ় শেষ ফেলল প্রণয়। যে পোড়া কপাল আমার হলো, সেই একই কপাল মাবুদ তুমি অন্য কাউকে কেন দিলে? আমার রক্তের অভিশাপ অন্য কেউ কেন বইবে? আমার অভিশাপ জীবনে কোনো অভিশাপের নিষ্পাপ আমি চড়াতে চাই না। নিষ্পাপটা তো কোনো ভুল করেনি। আমার শত্রুরা তোকে ছাড়বে না।
পথ চলতে মানুষ আঙুল তুলে বলবে, দেখ ক্রিমিনালের সন্তান। কথাগুলো ভাবতে প্রণয়ের অন্তর চলে ওঠে, দুই চোখের কর্নিশে জমে ওঠে অশ্রু, চোখের পলকেই গাল বেয়ে গড়িয়ে পড়ে। হঠাৎ প্রণয় অদ্ভুত লাগে, অস্বাভাবিক কিছু মনে হতে কুঁচকে যায় ভুরু, তড়িৎ বেগে প্রিয়তার জামার নিচে হাত ঢোকায়। তরল কিছু অনুভব করতে ধক করে ওঠে ছেলেটার বুক, টকটকে লাল রক্তে রঞ্জিত হয়ে গেছে হাতটা। প্রিয়তার রক্ত দেখে মাথা চক্কর দিয়ে ওঠে প্রণয়ের। প্রিয়তার মতো শরীর কাঁপছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। প্রণয়ের মূর্তি মতো স্থির হয়ে থাকতে দেখে এগিয়ে আসে জাভেদ। স্যার, আপনি ঠিক আছেন? ভাবিকে ইমার্জেন্সি ডাক্তার কাছে নিতে হবে, না হলে বড় কোনো ক্ষতি হতে পারে, বেবি মিসক্যারেজ হয়ে যেতে পারে। জাভেদের কথা কানে পৌঁছাতে বুকের ভেতর ছেদ করে ওঠে প্রণয়ের। সে দ্রুত প্রিয়তাকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়, যাওয়ার পূর্বে চিৎকার দিয়ে ডাকে, মিস্টার পিউরাসন। আহ্বান শোনা মাত্রই ঝড়ের বেগে ছুটে আসে মিস্টার পিউরাসন। ইয়েস বস। প্রণয় মুখে কিছু বলে না, কেবল ডিকের পানে তাকায়। তৎক্ষণাৎ দ্রুততার সহিত মিস্টার পিউরাসন মাথা নাড়ায়, বলে, ওকে বস। প্রণয় আর কারো দিকে তাকায় না, প্রিয়তাকে কোলে নিয়ে গটগট করে বেরিয়ে যায়। পেছন পেছন ছুটে যাবে হল রুম বেরোনোর সময় বসের কোলে সেই মেয়েটাকে দেখে চোখের আকৃতি বাড়িয়ে ফেলে রসগোল্লার মতো করে। অজানা আশঙ্কায় ছিটিয়ে যায় সকলে। তারা অচিরেই বুঝে যায় খুবই নিষ্ঠুর মৃত্যু নাচছে তাদের কপালে। মিস্টার জাভেদ। মিস্টার পিরোসনে ডাকে দাঁড়িয়ে পড়ে জাভেদ, পিছে ফিরে তাকায় দ্রুত। বলুন, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এই মেয়েটার সাথে বসের কি সম্পর্ক? বসকে তো কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাতেও দেখিনি। তাহলে? জাভেদ খুব স্বাভাবিক কণ্ঠে বলল, শি ইজ ASR, লাইফ অ্যান্ড ওয়াইফ। জাভেদের উচ্চারিত বাক্যে পুরো হল রুমের কয়েকটা লোক কুট্টি দিয়ে TNT যুক্ত পারমাণবিক বোমা পড়ল যেন। ভয়ে অতিরিক্ত প্যানিক করে ওঠে তৎক্ষণাৎ সেন্স হারায় পলাশ। মিস্টার পিউরসন বিস্ফোরিত কণ্ঠে উচ্চারণ করে, ওয়াইফ মানে এই মেয়েটি, সেই মেয়েটি যার কথা পহেলিকা ম্যাডাম বলেছিল। মিস্টার পিউরসন ছুটে গেল পহেলিকার নিকট। ম্যাডাম, ম্যাডাম শুনছেন? ম্যাডাম তাড়াতাড়ি উঠুন। পহেলিকা সামান্য নড়ে চড়ে আধো চোখে মেলে তাকায়, নিভে যাওয়া কণ্ঠে বলে, ডোন্ট ডিস্টার্ব মিস্টার পিউরসন। ম্যাডাম।